আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, যারা 27 এবং 28 সেশনে আছো, তোমাদের আজকে আমি শরীফুল ভাই আবার উপস্থিত হলাম। তোমাদের আজকে আমি তোমাদের জেনারেল ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি। প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে জানতে হলে প্রথমে কয়েকটা থিওরি ভালো করে শিখতে হবে। যেমন প্রথমে হলো আমাদের ত্রিভুজ কত প্রকার? তোমরা জানো যে ত্রিভুজ 6 প্রকার। ত্রিভুজ কত প্রকার? 6 প্রকার ত্রিভুজ। 6 প্রকার ত্রিভুজ 3 প্রকার হলো কোণ ভেদে, আর 3 প্রকার ত্রিভুজ হলো বাহু ভেদে। তো তার মধ্যে কোণ ভেদে যে ত্রিভুজ আছে একটা, সেটা হলো সমকোণী ত্রিভুজ। আর ত্রিকোণমিতিক অনুপাতে প্রথমেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে ডিটেইলসে জানতে হবে। তাহলে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো, তাহলে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো ইজিলি করতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাই হলো সমকোণী ত্রিভুজ। তাহলে ধরে নিলাম এটি একটি সমকোণী ত্রিভুজ যার এই একটি কোণ সমকোণ। তো তোমরা কি জানো? তোমরা জানো যে এক সমকোণ কত ডিগ্রি? এক সমকোণ 90 ডিগ্রি। এক সমকোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি এক সমকোণ হয়, তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি হবে অবশ্যই। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এই ত্রিভুজটাকে এবিসি দিয়ে ধরো সংজ্ঞায়িত করলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে এই যে 3টা বাহু আছে, এই 3 বাহুর পরিচয় জানতে হবে। এই 3 বাহুর পরিচয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তাহলে এই 3 বাহুকে কি কি নামে ডাকা হয়? যেমন আমি তোমাদের এসি, এবি, বিসি এই নামে অবহিত করব। যেমন আমরা এখানে মাথায় রাখবো, এই যে প্রথমে একটা লম্বা বাহু আছে বিসি, এই বিসি বাহুটাকে আমরা বলি অতিভুজ। এটাকে কি বলি? অতিভুজ। এটাকে কি বলা হয়? অতিভুজ। অতিভুজ কোন দিকে থাকে? মনে রাখবা, সমকোণের বিপরীত বাহু। সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা থাকে, সেই বাহুটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এই যে সমকোণ, এর বিপরীত সমকোণ যেদিকে, তার বিপরীত দিকের এই বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে সর্বদা মাথায় রাখবো, শুধু এইরকম ত্রিভুজ না, ত্রিভুজটা অন্য হতে পারে, কিন্তু আমরা মাথায় রাখবো সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা নিশ্চিত অতিভুজ। এরপরে আমরা এখানে অবশ্যই আরেকটা অ্যাঙ্গেল তৈরি হলো। সেই অ্যাঙ্গেলটাকে আমরা যদি ধরো এটা একটা কোণ, আমি কোণ ধরলাম না, কিন্তু এটা একটা কোণ, তাহলে এই বাহুটাকে কি বলে? এই বাহুটা এই যে লম্বভাবে দাঁড়িয়ে আছে, লম্বালম্বি দাঁড়িয়ে আছে, তাহলে এই লম্বভাবে দাঁড়িয়ে থাকা বাহুটাকে আমরা বলি লম্ব। কি বলি? সরি, লম্ব বলি। এটার আরেকটা নাম আছে, বিকল্প নামটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় বিপরীত বাহু। কি বলা হয়? বিপরীত বাহু। তাহলে লম্বের আরেকটা নাম কি? বলো বলো তো ভাইয়ারা। লম্বের আরেকটা বাহুর নাম, লম্বের আরেকটা নাম হলো বিপরীত বাহু। বিপরীত বাহু কোন দিকে থাকে? মাথায় রাখবো, অপর কোণটার বিপরীত দিকে বাহু। আচ্ছা, আমরা এটাকে জাস্ট বোঝানোর সুবিধাতে না লিখি, অনেকটা হয়ে যাবে। তাহলে লম্ব বা বিপরীত বাহু, এই যে কোণটা থাকবে তার ঠিক বিপরীত দিকে যে বাহুটা থাকবে। আর এই যে বাহুটা শুয়ে আছে, অর্থাৎ ভূমি বরাবর যেটা শুয়ে আছে, এটা হলো এসি। এই এসিটাকে বলা হয় ভূমি। কি বলা হয়? ভূমি বলা হয়। ভূমি বাহু আরেকটা নাম হলো, এ যেহেতু শুয়ে থাকে, এই কারণে এই বাহুটাকে আমরা মনে রাখবো সন্নিহিত বাহু। আমি এমনি মজা করে বললাম যে শুয়ে থাকে বলে সন্নিহিত বাহু, কিন্তু এটা বোঝানোর সুবিধার্থে এই বাহুটা ভূমি বরাবর শুয়ে আছে, তাই এই বাহুটার নাম সন্নিহিত বাহু হবে। অবশ্যই ভাইয়ারা এখানে এই 3টে নামের পাশাপাশি বিকল্প নামগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা এখানে কিছু কথা শিখব, যে গ্রিক শব্দে কোণকে গ্রিক শব্দে বিভিন্ন নামে, মানে বিভিন্ন অংশে সংজ্ঞায়িত করা হয়। যেমন আমরা প্রথমে কোণকে প্রকাশ করা হয় যেগুলো দিয়ে, কোণকে প্রকাশ করা হয়, কোণকে প্রকাশ করা হয়।
তাহলে কোণকে প্রকাশ করা হয়, প্রথমে হলো আলফা, কোণকে প্রকাশ করা হয় যে যে বর্ণগুলা দিয়ে বা যে যে চিহ্নগুলা দিয়ে, সেটা হলো আলফা, বিটা, গামা, থিটা, তারপরে হলো ফাই আর ওমেগা। এটার নাম হলো ফাই, এটার নাম কি ফাই, আর এটাকে কি বলে ওমেগা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা মাথায় রাখবা যে কোন পরীক্ষায় এই 5টা 2 4 6টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। তো আমরা এই ত্রিভুজটার কোন বাহুটাকে কি বলা হয় সেটা শিখলাম। এরপরে আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য নামে একটা উপপাদ্য শিখব। তো আসো আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে কিছু কথা বলি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, গণিতবিদ পিথাগোরাস একটা থিওরি প্রদান করেন এই ত্রিকোণমিতি সম্পর্কে। সেই থিওরিটা সম্পর্কে আমাদের এখন ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাই আমি এখন পিথাগোরাসের উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো একটা ত্রিকোণমিতি কি বলে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। আঁকানোর পরে আমরা একটু আগে শিখলাম যে সমকোণী, আছে একটু বড় করে আঁকাই। আমরা একটু আগে শিখছিলাম যে সমকোণী ত্রিভুজের 3 বাহুর নাম কি কি। তাহলে এটা যদি থিটা কোণ হয়, এটা যদি সমকোণ হয়, তাহলে সেই অনুযায়ী এখানে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। আমরা এই কমন জিনিসগুলো দিয়ে আলোচনা করব। তাহলে পিথাগোরাস কি বলছেন? পিথাগোরাসের উক্তিটা হলো, ওনার যে থিওরি হলো যে সমকোণী ত্রিভুজের, মানে ওনার যে থিওরিটা আছে, আমি পুরোটাই লিখতেছি না, তবে ওনার থিওরিটার সারমর্মটা কি সেটা আমি তোমাদের এখন লিখে দেখাবো। ওনার থিওরি সারমর্ম হলো যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ, বৃহত্তম বাহুর, আমি সারমর্মটা লিখতেছি, আমি আগেই বলতেছি, ওনার থিওরি পুরোটা লিখতেছি না, ওনার থিওরি দিয়ে বুঝায়টা কি সেটা লিখতেছি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ ও অপর 2 বাহুর বর্গের যোগফল সমান, অপর 2 বাহুর বর্গের, সমকোণী ত্রিভুজের বিপরীত বৃহত্তম বাহুর বর্গের যোগফল, বৃহত্তম বাহুর বর্গের মান ও অপর 2 বাহুর বর্গের মানের যোগফল সমান। এটা হলো ওনার থিওরির সারমর্ম। এটা দিয়ে আসলে কি বোঝায়? তাহলে ভাইয়া এখানে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? অবশ্যই আমরা মাথায় রাখবো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। অতিভুজ সব থেকে বড় বাহু। তাহলে অতিভুজের বর্গ, ওনার কথাটা তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কি? অতিভুজ। এই অতিভুজ তার কি বলছে? বর্গ, এই যে বর্গ, অপর 2 বাহু কি? ভূমি এবং লম্ব। তাহলে লম্ব আর ভূমি, এই দুইটার কি? বর্গ। এখানে একটু বোঝার চেষ্টা করো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কি? অতিভুজ। তার বর্গের মান অপর 2 বাহু, লম্ব এবং ভূমির বর্গ। তাহলে লম্বের বর্গ, ভূমির বর্গ, এই 2 বর্গের মানের যোগফল সমান। তাহলে এই দুইটার মানে যোগ করতে হবে, করলে এই অংশটা পুরোটাই সমান হবে। তাহলে ওনার থিওরি আসলে এটা দাঁড়াচ্ছে যে এর যে বৃহত্তম বাহু তার বর্গ অপর 2 বাহুর বর্গের যোগফলের সমান। অর্থাৎ অতিভুজের মান ধরো 5 হলো, তাহলে 5 এর উপর বর্গ করলে কি হবে? 25 হবে। তো তাহলে ধরো লম্বের মান 3 আর এটার মান 4, তাহলে লম্বের বর্গ আর ভূমির বর্গ এটা যোগ করলে কত হচ্ছে? 25। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বৃহত্তম বাহুর বর্গ করলে যে মান আসে, অপর 2 বাহুর বর্গের যোগফলও সেই মান।
ওনার কথা হলো এটাই। আশা করি তোমরা এই থিওরিটা বুঝতে পারছো। তো তোমাদের অবশ্যই ত্রিকোণমিতি ম্যাথ করতে গেলে আমি প্রথমে যে কনসেপ্টটা ক্লিয়ার করতে বললাম সেটা করবা, পাশাপাশি এই সূত্রটা মনে রাখবা। তো তাহলে ধরো তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা যে ধরো এখানে থিটা আছে, আচ্ছা ওটা না দেই, আমি তোমাদের একটা কাজ দিই। ধরো এরকম এখানে হলো সমকোণটি আর এখানে হলো থিটা। তাহলে তোমরা আমাকে এখান থেকে ধরো এটার মান হলো 4, 3 আর 2, এখানে অতিভুজ, লম্ব এবং ভূমি বের করবা। অতিভুজ, লম্ব এবং ভূমি বের করবা, নির্ণয় করো। তাহলে আমি তোমাদের এখানে একটা দেখাই দিই, এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি এখানে যে ত্রিভুজটা আছে সেই অনুযায়ী অতিভুজ, লম্ব আর ভূমি কিভাবে বের করব। সর্বদা আমি কি বলছি, সর্বদা মাথায় রাখতে হবে লম্ব হলো সমকোণের বিপরীত বাহু, সরি অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু, অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু। তাহলে এই ত্রিভুজ অনুযায়ী সমকোণ কোথায়, এখানে এর বিপরীত দিকের বাহু, এর বিপরীত দিকের বাহু, এর বিপরীত দিকের বাহু, ধরো এখানে আমি 5 দিয়ে দিলাম, এর বিপরীত দিকের বাহু। তাহলে সমকোণের বিপরীতের বাহুটাকে কত কি বলে, অতিভুজ, অতিভুজের মান 5। এরপরে কি এখানে যদি থিটা কোণ হয় তাহলে থিটার বিপরীত বাহু, থিটার দিকে বিপরীত দিকে যে বাহু আছে সেটা লম্ব, লম্বের মান কত 3, আর ভূমি মানে শোয়ানো থাকে যেটা সেটা হলো ভূমি, ভূমি কত 4। আশা করি তোমরা এই থিওরিটাকে কাজে লাগিয়েই এই ত্রিভুজের জন্য এইগুলো জন্য নির্ণয় করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু এই পড়াশোনাটাতে নতুন, আগে পড়োনি, তো ধীরে ধীরে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।